বাংলা বিভাগের ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা ফোকলোর তথ্য ও বাংলা লোকসাহিত্য থেকে ঠাকুরমার ঝুলির রূপকথার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে সাহিত্য সুপ্রাচীনকাল থেকেই মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে, এখনও প্রচলিত আছে এবং ভবিষ্যতে প্রচলিত থাকবে, সেগুলোই মূলত লোকসাহিত্য। লোকসাহিত্যের বিভিন্ন শাখা যেমন লোককাহিনী, গীতিকা, লোকসঙ্গীত, ছড়া, প্রবাদ, ধাঁধা ইত্যাদির মধ্যে লোককাহিনী অন্যতম। যে লোকসাহিত্যের মধ্যে কাহিনী আছে যা মুখ্যতঃ বর্ণনাত্মক, মাটি, চন্দ্র, সূর্য, স্বর্গ, নরক, জল, স্থল, মহাশূন্য, পাতাল ও এক সহজ নৈকট্যে আবদ্ধ, দুরন্ত ও সুদূরের ব্যবধান যেখানে সহজেই অতিক্রমণীয়, যে কাহিনীতে মানুষ, পশু পাখি, কীটপতঙ্গের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়, ভাষার বোধগম্যতা যেখানে কোনো সমস্যা নয়, নায়ক চরিত্রের উত্থান পতন, নায়কের সহযোগে শক্তির ভূমিকা ইত্যাদি উপস্থিত থাকে, সেগুলোকেই মূলত লোককাহিনী বলা হয়। লোককাহিনীর মধ্যে রূপকথা, উপকথা, ব্রতকথা প্রভৃতি প্রণিধানযোগ্য। লোককাহিনীর যে শাখায় দীর্ঘতর কাহিনীতে অপুত্রক রাজার দৈব বলে পুত্রলাভ, আবার ভাগ্য অনুযায়ী রাজার রাজপুত্রের দেশান্তর অভিযান ও পরে সাফল্য লাভ, পরিণামে অন্য রাজকন্যা ও অর্ধেক রাজ্য জয়লাভ, এসব কাহিনী যেসব লোককাহিনীতে থাকে তাকে রূপকথা বলে। ঠাকুরমার ঝুলি প্রধানত রূপকথার সংকলন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ময়মনসিংহ অঞ্চলের গায়ে গায়ে ঘুরে সংগ্রহ করেছেন ঠাকুরমার ঝুলির রূপকথা ও উপকথাগুলো। তার বড় কৃতিত্ব হচ্ছে তিনি গ্রামীণ জনপদে সাধারণ মানুষের মুখে যেভাবে, যে ভাষায় কথাগুলো শুনেছেন ঠিক সেভাবেই তা লিপিবদ্ধ করেছেন। লোককথা, রূপকথার উপর তিনি সাহরিক রুচি ও কৃত্রিমতা চাপিয়ে দেননি। রবীন্দ্রনাথের মতে দক্ষিণারঞ্জন মিত্র রূপকথা লোককথা সংগ্রহের সময় প্রাচীন সরলাটুকু রক্ষা করেছেন প্রত্নরূপ, রীতি ও বৈশিষ্ট্য। গল্পগুলোর শেষে ধরা পড়ে হীরাবতী রাজপুত্র কিংবা রাজকন্যা, কখনো বা পরীকন্যা। যেমন আমরা দেখতে পারি, কলাবতী রাজকন্যা বলিলেন, উনি বানরের ছাল গায়ে দিয়া থাকিতেন, কাল রাত্রে আমি তাহা পুড়াইয়া ফেলিয়াছি। আর এক দেশের রাজকন্যা হীরাবতী বলেছিলেন, উনি পেঁচার পাখ গায়ে দিয়া থাকিতেন, কাল আমি তাহা পুড়াইয়া ফেলিয়াছি। অতঃপর সবাই মিলে সুখী দিন কাটাতে লাগিলেন। কলাবতী রাজকন্যা। খ নম্বরে, রাজ সিংহাসন ফেলিয়া শীত উঠিয়া দেখেন মা, বসন্ত উঠিয়া দেখেন মা, সৌরানীর ছেলে দেখেন, এই তাহাদের দুও মা, সকালে পড়িতে পড়িতে ছুটিয়া আসিলেন, সুমা মরিয়া গিয়াছে, সুমা তার রাজ্য এক হইল। রাজা সৌরানীর শীত, বসন্ত, সুহারানীর ছেলে, রূপবতী রাজকন্যা সকলেই সুখে দিন কাটাতে লাগিলেন। শীত, বসন্ত। গ নম্বর, সোনার পাখির কাছ থেকে কিরণমালা তাদের দুঃখিনী মায়ের সন্তান পায় এবং মাকে নিয়ে আসে। রাজপ্রাসাদে আনন্দের বন্যা। তারপর রাজরানী অরুণ বরুণ কিরণমালা নাতি নাতকর লইয়া যুগ যুগ সুখে রাজত্ব করিতে লাগিলেন। কিরণমালা। ঠাকুরমার ঝুলি গ্রন্থভূত রূপকথাগুলোর অধিকাংশ ঘটনাই নিয়ন্ত্রিত হয়েছে জাদুমন্ত্র ও অতিপ্রাকৃত শক্তি দ্বারা। নীলকমল আর লালকমল গল্পে আমরা দেখতে পাই অতিপ্রাকৃত শক্তির বিপুল সমাবেশ। যেমন নদীর ধারে বাঁশের বন, হাওয়ায় খেলে, বাতাসে দুলে। এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিতে লাগিলেন। বাঁশ চিরিয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল ডিম। সাপের ডিম না কিসের ডিম তা বুঝতে পারেনি। কৃষাণ ডিম ফেলিয়া চলিয়া গেল। অমনি ডিম ভাঙিয়া নীল আর লাল ডিম হইতে লাল আর নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট সাথে খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র
ছন ছন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল। নীলকমল আর লালকমল। ডালিম কুমার গল্পের পরিণামে জাদুমন্ত্র ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই রূপকথার রাজপুত্রের কর্মকাণ্ডে জাদুমন্ত্রের ব্যাপক প্রভাব দেখা যায়। যেমন রাজপুত্র তরোয়াল হাতে বলিলেন, জানি না তুমি কে হও, জানি না যে হও তুমি। যদি রাজপুত্র হই, যদি নিষ্পাপ শরীর হয়, দৃষ্টির আড়ালে তরোয়াল ঘুরাইলাম, এই তরোয়াল তোমাকে ছেদ করবে। বলা আর কথা। সুতাসংখ্য 32 ফণা ছড়াইয়া 20 দাঁত আগুন ছুটাইয়া লক লক করিয়া উঠিয়াছে। রাজপুত্রের তরোয়াল ঝ ঝ ঝন ঝন শব্দে গড়ের ঝাড়বাতি চূর্ণ করিয়া সুতাসংখ্যের 32 ফণায় গিয়া লাগিল। অমনি রাজপুত্র দেখেন সাপ তরোয়ালে তার 7 খণ্ড হইয়া কাটিয়া গেল। সেই নিশীতে রাক্ষসী সাপের খণ্ডে খণ্ডে হাজারো সিঁড়ির ধাপ দশিয়া পড়িল। ডালিম কুমার। দেখা যাচ্ছে জাদুমন্ত্র ও অলৌকিকতা ও রূপকথা লোককথা এসবের বৈশিষ্ট্য। শুভ অশুভ শক্তির মাঝে জাদুমন্ত্র ও অলৌকিকতার অস্তিত্ব লক্ষ্য করা যায়। তবে সকল অশুভ অমঙ্গলের বিরুদ্ধে জয় লাভ করে প্রতিষ্ঠা পায় শুভ ও অমঙ্গলের চেতনা। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে রূপকথার যা বৈশিষ্ট্য তা ঠাকুরমার ঝুলির গল্পগুলোতে অনুসৃত হয়েছে। ফলে ঠাকুরমার ঝুলির গল্পগুলোর মধ্যে রূপকথার বৈশিষ্ট্য বিশেষ সার্থকতায় বিধৃত। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা রূপকথার জাদু ও মন্ত্রের ব্যবহার ও গুরুত্ব এই প্রশ্নটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।